সাত সকালে সারাহ পড়ল মহা চিন্তায়। রোশান কি এখন সত্যি আসবে, নাকি শুধুই ভয় দেখালো? একদিকে ঘুমে টলমল করছে দুচোখ, অপরদিকে যদি রোশান আসে চিন্তা। দুচোখ ভর্তি ঘুম নিয়ে সারাহ দুঃখী দুঃখী মন নিয়ে বিড়বিড় করছে, বাবা যে কেন এমন সিরিয়াস মানুষের সাথে বিয়েটা দিয়ে দিল। একে তো কথাবার্তায় রসকস নেই, গম্ভীর, অন্যদিকে সব বিষয়ে সিরিয়াস। কথা বললেই ভুল ধরে। অন্যদের মতো যে উল্টা পাল্টা কিছু বলবো তাতে সে সম্পর্কে হয় টিচার। এসব ভাবতে ভাবতে সারাহ আবার শুয়ে পড়ল। গায়ে পাতলা কাঁথা জড়িয়ে মুড়ি ঝুড়ি দিয়ে গভীর ঘুমের তলদেশে প্রবেশ করল। আরও ঘণ্টাখানিক অতিবাহিত হল। ঘড়িতে সকাল 6টা বাজে। সারার কর্ণকুহরে কোনো একটা আওয়াজ প্রবেশ করে মস্তিষ্কে ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। প্রথম অবস্থায় সারার কাছে তা নেহাত স্বপ্ন মনে হলেও 5 মিনিটের মাঝে সে আবিষ্কার করল এটা স্বপ্ন নেই। মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল। সারাহ অনুধাবন করল তাকে কেউ ডাকছে বিরতিহীনভাবে। সারার চোখ খুলল। এবার টের পেল বাইরে থেকে তার আম্মু ডাকছে। সারার আম্মুর ডাকাডাকিতে দ্বিতীয়বারের মতো ঘুম ভাঙল সারার। একই সকালে যদি দুবার ঘুম ভাঙে এর চেয়ে অসহ্যজনক, বিরক্তকর আর কিছু হতে পারে। ঘুম কাতুরে মেয়েটা ঘুম থেকে উঠে বিছানা ছাড়ল। চোখ ডাকতে ডাকতে দরজা খুলে বিরক্তির সাথে মোটা কণ্ঠে বলল, কি ব্যাপার আম্মু, এত সকালে ডাক্কাডাক্কি করছো কেন? ঘুমোতে দাও আমাকে। সারারাত জেগে বই পড়েছি। সারার আম্মু মেয়ের কথায় ডাহগর চোখে মেয়ের দিকে তাকাল। একটা মানুষ কতটা অবাক হলে ডাহগর চোখে হা করে তাকিয়ে থাকতে পারে। মায়ের এমন চাহনিতে সারাহ বুঝতে পারল তার বলা ডাহা মিথ্যা, তার আম্মু এক বিন্দু বিশ্বাস করেনি। সারাহ কপাল কুঁচকে বলল, ওভাবে তাকিয়ে আছো কেন, যেন আমি মিথ্যা বলছি। সারার আম্মু গম্ভীর মুখে বলল, চন্দ্র, সূর্য আজকাল কোনো দিক দিয়ে উঠছে খেয়াল করে দেখতে হবে। মাতৃভাষার অপমানটা সারার গায়ে লাগল। সারাহ এইবার গলার খাদ উপরে তুলে বলল, কি আশ্চর্য আম্মু, সাত সকালে কি আমাকে অপমান করার উদ্দেশ্য ঘুম থেকে উঠেছ? ঘুমটাও ভাঙিয়ে দিকে। একে তো আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছ মুখ পোড়া এক বুইড়া, সেও ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। সারার আম্মু চট করে সারার হাত চেপে ধরে বলল, আস্তে কথা বলো, রোশান এসছে। বলেই সারার আম্মু সরে দাঁড়াল। সাথে সাথে সাইডার থেকে রোশান বেরিয়ে এল। রোশানকে দেখেই সারার চোখ কপালে উঠে গেল। মানে এই অসহ্য লোকটা সত্যি সত্যি এসেছে। সারারাত জ্বালিয়ে শান্তি হয়নি, ঘুম থেকে উঠে জ্বালাতে চলে এসছে। নির্লজ্জ, বেহায়া টাইপ লোক। বিয়ে করেছে বলে রাত নেই, দিন নেই, যখন তখন এসে ঠেলে উঠছে। রোশানের পরনে অ্যাশ কালারের একটা শার্ট। শার্টের স্লিভ গোটানো। পরনে কালো একটা প্যান্ট। হাতে কালো ফিতার একটা বড় ঘড়ি। চোখে খয়েরি ফ্রেমের চশমা। দেখতে মাশাআল্লাহ লাগছে। শ্যামবরণ শরীরে কেউ এতটা সুন্দর হতে পারে তা রোশানকে না দেখলে অনুমান করা যেত না। রোশানের জন্যই হয়তো শ্যামবর্ণ এত প্রশংসনীয়। এই শ্যামবর্ণের এটিটিউডা ভরা মুখের দিকে তাকিয়ে এক পলকে মন হারিয়েছে কতজন তার ঠিক নেই। সারার আম্মু রোশানকে বলল, বাবা ভেতরে যাও, আমি চা নিয়ে আসছি, সকালে খেয়ে এখান থেকে যাবে। রোশানের ঠোঁটের কোনায় কিঞ্চিত ভদ্রতার হাসি। সে ভদ্রতার সহিত উত্তর দিল, শুধু 1 কাপ চা দিন আম্মা, সকালে আমি ভাত বা অন্য কিছু খাই না। সে কি কথা, শুধু 1 কাপ চা খাবে? তোমার শ্বশুর এটা মেনে নিবে না। আপনার হাতের রান্না খাওয়ার জন্য সারা জীবন আছি, এত প্রেশার নিবেন না। এইদিকে সারাহ বড় বড় চোখে একবার রোশান আরেকবার নিজের দিকে তাকালো।
সারার পরনে সাদা গেঞ্জি আর লাল প্লাজো, গায়ে ওড়না নেই। এইভাবে রোশানের সামনে পড়বে সে ভাবেনি। এতক্ষণ দরজার পর্দা দিয়ে নিজের লজ্জা নিবারণ করেছে। পর্দা ছেড়ে দিয়ে দ্রুত রুমে প্রবেশ করে এদিক সেদিক তাকাল। এই মুহূর্তে তার চোখের সামনে ওড়না পড়ছে না। কোথাও ওড়না খুঁজে পেল না। আলনা থেকে অন্য একটা ওড়না দ্রুত টেনে গায়ে ভালোভাবে পেঁচিয়ে নিল। এখনই রোশান ঘরের ভেতর প্রবেশ করনে। গেঞ্জি আর প্লাজো পরিহিত অবস্থায় সে রোশানের সামনে দাঁড়াতে পারবে না। সে ওড়না গায়ে দিয়ে না হয় কিছুটা বেইজ্জতির হাত থেকে রক্ষা পেল, কিন্তু এভাবে রোশানের সামনে তো দাঁড়ানো যাবে না। ছি, কি লজ্জার ব্যাপার। এখনই জামা পরার ও সুযোগ নেই। এসব ভাবতে ভাবতেই রোশান রুমের ভেতরে প্রবেশ করল। চারদিকে চোখ বুলিয়ে দেখল আলনার এক কর্নারে সারাহ দাঁড়িয়ে। রোশান থমথমে চেহারায় কপালে কয়েকটা ভাঁজ ফেলে সারার দিকে তাকাল, যার মানে হল আশ্চর্যজনক ব্যাপার। তুমি ওখানে কেন? রোশানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সাতাহ তোতলানো কণ্ঠে বলল, একটা মেয়ের ঘরে আসবেন তা বলে আসবেন না। অসভ্য বুড়ো লোক একটা। অসভ্য কথাটা শুনে রোশানের মুখ আরো থমথমে হয়ে এল। এক বেশি অবাক হল, ডাহনে বামে তাকাল। দুই ভ্রু কুঁচকে সারার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমি অসভ্য? সারাহ একটা কামিজ আলনা থেকে নিতে নিতে বলল, তাই ছাড়া কি আপনি না বলে প্রবেশ করলেন কেন? মেয়েদের এভাবে দেখার খুব শখ, তাই না? রোশান খুব কৌতূহলী হয়ে আবার ও প্রশ্ন ছুড়ল। কোনোভাবে সারাহ এক দণ্ডাহপেক্ষা না করে উত্তর দিল, এই গায়ে ওড়না থাকবে না, ছোট কাপড় থাকবে। রোশান ডাহাম কেয়ার ভাবে উত্তর দিল, কেউ যদি দেখাতে চায় দেখতে অসুবিধা কি? যদিও কেউ দেখাতে চাইলেও আমার ইন্টারেস্ট নেই। এমনকি কেউ ন্যাকেডাহ বসে থাকলেও আমার আগ্রহ জন্মাবে না তাকিয়ে দেখার জন্য। আমার চোখ দুটো শুদ্ধ, পবিত্র। সারাহ মুখ বাঁকিয়ে চেতে উঠে বলল, কি বললেন? আমি দেখাতে চাই? আমি দেখাতে চাই? আমার চরিত্র সম্পর্কে কোনো ধারণা আছে আমার? আজ পর্যন্ত কোনো ছেলের সাথে পশমের স্পর্শ হয়নি আমার। আর আপনি বলছেন কিনা আমি দেখাতে চাই? রোশান হাত উল্টে ঘড়িটা দেখে নিয়ে বলল, তোমাকে আরও 1 ঘন্টা আগে জানিয়েছি আমি আসছি। গায়ে ওড়না না থাকায় এসব ডাহরেসে এত সমস্যা মনে করলে 1 ঘন্টা আগেই এসব ডাহরেস চেঞ্জ করে নিতে। সারাহ এইবার থতমত খেয়ে বলল, আমি কি জানতাম নাকি আপনি এই 7 সকালে চলে আসবেন? এত সকালে কি চাই আপনার? আমি ফান করি না কখনো। যা বলি সেটাই সঠিক। বলেছি আসব, এসেছি। কাল রাতে একবার এসছেন। ঘুমোতে গেছি আপনার মুখ দেখে, ঘুম ভাঙল আপনার মুখে দেখে। সেইম টু ইউ। আই উইশ বাকি জীবন এভাবেই কাটবে। কিন্তু এসেছেন কেন এখন? রোশান আলনার দিকে এগিয়ে গেল। একদম কর্নারে আলনা। রোশানকে এগিয়ে আসতে দেখে সারাহ আবার ও তোতলানো কণ্ঠে বলল, এদিকে কোথায় আসছেন আপনি? বলতে বলতে রোশান সারার খুব কাছাকাছি চলে গেল। সারার সাথে রোশানের দূরত্ব কিঞ্চিত ও পরিমাণ। সারাহ বুঝতে পারছে না রোশানের মতিগতি। রোশান একদৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। রোশানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সারাহ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ঘন ঘন চোখের পাপড়ি ফেলে বলল, কি দেখছেন? রোশান মোলায়েম কণ্ঠে জবাব দিল, তোমাকে। কথাটা শুনে সারাহ চমকাল। সে পুনরায় আবার ও সেইম প্রশ্নটি করল, আমাকে? হ্যাঁ, কিভাবে নকল লুকিয়ে রাখো সেটাই দেখতে এসছি। সারাহ বুঝতে পারল না রোশান আসলে কি করতে চাইছে। সে আবার ও বলল, মানে? তুমি না বললে কোথায় নকল রাখবার টের পাব না আমি? সে কি এখন নাকি?
এখন কি পরীক্ষা হচ্ছে নাকি যে এখন নকল করব? মনে করো টেস্ট এক্সাম হচ্ছে। নকলের টেস্ট এক্সাম। দেখি নকলে কেমন এক্সপার্ট। নকল করে লুকাও দেখি ধরা পড়ো কিনা। এটা কি পরীক্ষার হলো নাকি যে আমি নকল করব? নকলের আবার টেস্ট এক্সাম জীবনে প্রথম শুনলাম। সমস্যা কি? তোমার হাজবেন্ডার যখন টিচার, বেডরুমে একটা টেস্ট এক্সাম হলে সমস্যা কি? কুইক নকল টকল যা করবা করে লুকাও। রিহার্সাল করে যাও, যাতে মেইন ক্লাসে গিয়ে ধরা না পড়ো। সারাহ মুখ বাঁকিয়ে বলল, ধরা আমি জীবনেও পড়বা না। রোশান তাচ্ছিল্যের সাথে স্মিথ হেসে জবাব দিল, তাই নাকি? সারাহ টেনে টেনে বলল, হ্যাঁ তাই। রোশান ভ্রু নাচিয়ে বলল, তা কোথায় লুকাতে নকল যে আমি ধরতেই পারব না। আসো চেক করে দেখি। বলেই রোশান হাত বাড়াল সারার দিকে। সারাহ পেছনে দিকে খানিকটা ঝুঁকে বলল, এ কি আপনি কি আমার গায়ে হাত দিয়ে চেক করবেন নাকি? অফকোর্স। মেয়েদের গায়ে হাত দেওয়া দণ্ডাহীন অপরাধ জানেন না? তুমি তো আমার বউ, গায়ে হাত দেওয়ার রাইট তো আমার আছে। আমি যদি সর্বাঙ্গ চেক করি তাতেও অপরাধ হবে। অবশ্যই হবে। বউ হই আর যায় হই অনুমতি ছাড়া গায়ে হাত দিবেন কেন? না একটু দেখতাম আর কি, নকলটা লুকাও কোথায়। সকাল সকাল অসভ্যতামি করতে এসছেন। নকলের বাহানায় আমাকে ছুতে চান তাই তো। ওসব আমি বুঝি। তুমি যে সব 2 লাইন বেশি বোঝো তা আমি প্রথম দিনই বুঝছি। ন্যারো মাইন্ডার পুরাই। চেয়ার টেবিলে এসো ফার্স্ট। বলেই রোশান বেরিয়ে এল। সারাহ চোখ কপালে তুলে বলল, কেন? পড়তে বসো। আপনি আমাকে এত ভোরে পড়াতে এসছেন? হ্যাঁ। সারাহ গটমট করতে করতে চেয়ারে এসে বসল। বসে বলল, রাতে আসছেন, দিনে আসছেন, মানুষ কি বলবে? রোশান থমথমে স্বরে প্রশ্ন করল, বউয়ের কাছে আসলেও মানুষ কিছু বলবে? আপনার সাথে তো দেখছি কথা বলে পারা যায় না। কথা বলে পারতে হবে কেন? ম্যাথ করো। ম্যাথ করব না। রোশান আবার ও ভ্রু কুঁচকে প্রশ্ন করল, তাহলে? ম্যাথ আমার কঠিন লাগে। আমি থিওরি লিখে লিখে পাশ করব। 50% থিওরি আসবে। তাহলে পলিটিক্যাল সায়েন্স নিলে না কেন? মন ভরে থিওরি লিখতে পারতে। ম্যাথের যার এত ভয় তার ম্যাথ সাবজেক্ট নেওয়ার কি প্রয়োজন? শুনুন, পাশ করলেই হলো। কিভাবে পাশ করলাম ওটা বিষয় না। তোমার কলেজ টেস্ট এক্সামের রেজাল্ট দেখলাম। যেগুলাতে থিওরি আসেনি তুমি ডাবল জিরো পেয়েছ। না মানে কেউ ডাবল জিরো ও পায়? সারাহ ঘাড় কাত করে রোশানের দিকে তাকিয়ে বলল, আমার পুরনো ইতিহাস ঘাটাঘাটি করা ও হয়ে গিয়েছে। রোশান গম্ভীর মুখে জবাব দিল, এত কথা না বলে বই খোলো। সারার এখন পড়াশোনার বিন্দুমাত্র মুডাহ নেই। তাই বিরক্ত হয়ে বই খুলল। রোশান সারাহ ঘাড়ের উপর দিয়ে ঝুঁকে কিছু প্রশ্ন মার্ক করে দিচ্ছে আর বলছে, এসব একবার হলেও চোখ বুলিয়ে যেও। সারার পিঠের সাথে রোশানের বুক মিশে আছে। দুজনেই উষ্ণতা অনুভব করছে কিন্তু প্রকাশ করছে না। প্রশ্ন দাগানো শেষ হলে রোশান বলল, এগুলা সব পড়ো। লেখাপড়ার কথা শুনে সারার যেন জ্বর আসল। সে বইটা ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, পড়াশোনা করতে চাচ্ছি না আমি। রোশান থমথমে কণ্ঠে বলল, তাহলে কি করতে চাও? বিয়ে হয়ে গিয়েছে, সংসার করব। সংসার করো, কিন্তু বই পড়তে কি সমস্যা? ঘর সংসার আর পড়াশোনা একসাথে জীবনেও হয় না। আমি বাচ্চা নিব। বাচ্চা নিয়ে সংসারে মন দিতে চাই। রোশান ভাবতেও পারেনি সারাহ এই মুহূর্তে বাচ্চা নেওয়ার কথা উচ্চারণ করবে। রোশানের চোখ কপালে উঠল।
সে এত অবাক হল খানিক্ষণ থম মেরে থেকে বলল, কি বললে? মাথায় সমস্যা আছে তোমার? কি বললাম? বাচ্চা নিতে চাই আমি। স্টুপিডা। শুনুন, এইভাবে পড়াশোনার অত্যাচার সহ্য না করে 2-4টা বাচ্চা পালা বেশি ভালো। দুদিন বিয়ে হতে পারেনি, নতুন বউয়ের সাথে রোমান্টিক আলাপ আলোচনা না করে বই পড়াতে এসছেন। বাকি জীবন কিভাবে কাটবে বুঝে গেছি। রোশান থমথমে কণ্ঠে বলল, রোমান্টিক কথা কিভাবে বলে? কি শুনতে চাও? হাগ মি জান, কিস মি জান। সারা দ্রুত বলে উঠল, ছি থামুন থামুন, আমি বলে আপনার সংসার করছি, অন্য কেউ হলে করত না। এই কথাটা শুনে রোশান অদ্ভুত চোখে তাকালো সারার দিকে। সে অদ্ভুত চোখে তাকিয়ে বলল, সিরিয়াসলি? কি বললে তুমি? তুমি বলে সংসার করছো? বিয়ে হয়েছে 2 দিন মাত্র। এই 2 দিনেই আমি যা বোঝার বুঝে গিয়েছি। ও শিট, তোমাকে বলার মতো কিছুই নেই আমার। এমন সময় খুব জোরে অদ্ভুত একটি শব্দ হল, যার জন্য সারাহ মোটেও প্রস্তুত ছিল না। শব্দটি যে কিসের তা রোশানের আর বুঝতে বাকি নেই। সে এক দণ্ডাহনা দাঁড়িয়ে বের হয়ে গেল। সারাহ তীব্র লজ্জা আর অপমানে যেন স্তম্ভ হয়ে গেল। জীবনের চূড়ান্ত বেইজ্জতি যেটুকু বাকি ছিল তাও হয়ে গেল। শেষে কিনা প্রকৃতির ডাহ না বলে কয় এভাবে আসল, তাও রোশান সিদ্দিকীর সামনে। বায়ুদূষণের মতো নির্লজ্জ ঘটনা রোশানের সামনে ঘটে গেল। গতরাতে মৃন্ময় বাড়িতে এসছিল, রাতেই আবার ব্যাক করার উদ্দেশ্য। ভেবেছিল গোদখালি থেকে ফুল বাড়িতে পৌঁছে দিয়েই ফিরে যাবে। কিন্তু তা আর হল কই। এই পৃথিবীতে তার দেখা শত শত সুন্দর ফুলের মাঝে শ্রেষ্ঠ ফুলের দেখা গতরাতে সে পেয়েছে। সেই ফুলের সুবাস এত মিষ্টি, এত বেশি খুশবু ছড়াচ্ছিল, মৃন্ময়কে মাতোয়ারা করে তুলছিল। বাসরঘর সাজানোর সময় সারাক্ষণ মৃন্ময় আর চোখে তরিকেই দেখেছিল। তরির দিকে বারেবার চোখ চলে যাওয়া যেন আফিমের নেশার মতো লাগছিল। আজ প্রথম কোনো ভোর মৃন্ময় দ্রুত বিছানা ছেড়েছে। সকাল থেকে কয়েকবার ডাহনিংয়ে উকি দিয়েছে, কোনোভাবে তরিকে দেখা যায় কিনা। কিন্তু ওদের ফ্ল্যাটের দরজা আর খোলেই না। অনেকদিন পর বাড়ির ছেলে আজ বাড়িতে খাবার খাবে। মৃন্ময়ের মা খুব ভোরে উঠেই ছেলের জন্য রান্না বান্না বসিয়ে দিয়েছেন। সাথে পিহু সমস্ত রকমের সাহায্য করছে। এখনই মৃন্ময় বেরিয়ে যাবে, মেসে যাবে, সেখান থেকে আবার কলেজে যাবে। পরীক্ষা আছে। পিহু প্লেটে গরম ভাত তুলে দিয়েছে। ভাত দিয়ে ধোয়া উঠছে। ভাতের ওপর মৃন্ময়ের ফেভারিট ঘি আর আলু ভর্তা রাখা। পিহু মৃন্ময়কে ডাকছে, ভাইয়া দ্রুত খেতে এসো। মৃন্ময় ওয়াশরুম থেকে বের হয়েছে। মাথা ভর্তি চুল পানিতে ভিজে চুপচুপে হয়ে আছে। পরনে পিহুর গামছা। ডাহনিং এ অর্ধভেজা অবস্থায় এসে বসল। মৃন্ময়ের পরনে পিহুর গামছা দেখে পিহু চিৎকার দিয়ে উঠে বলল, আম্মু দেখো ভাইয়া আমার গামছা পরেছে। ওটা আমি আর নিব না। মৃন্ময় পিহুর দিকে তাকিয়ে বলল, দরকার নেই, এটা আমি দীপকে দান করে দিব। বেচারার অনেকদিন ধরে গামছা নেই। তুই বড়লোকের মেয়ে আরেকটা গামছা কিনে নিস। পিহু আহ্লাদে নাকে কান্না জুড়ল। মৃন্ময়ের আম্মু কিচেন থেকে বলল, তুমি বাড়িতে এসেই এই অকাজটা করো কেন? জানোই তোমার বোন তার গামছা অন্য কারো পরা পছন্দ করে না। মৃন্ময় ঘি আর আলু ভর্তা খেতে খেতে বলল, তোমার জামাই যখন তোমার মেয়ের গামছা নিবে তখন কি জামাইকে গিয়ে হুমকি দিবা? মৃন্ময়ের আম্মু মাতৃভাষায় বলল, তোমাকে বিয়ে দিব আগে, তখন তুমি তোমার বউয়ের গামছা নিও। বৌমা আমার কাছে একবার নালিশ করতে আসলেই ঝাঁটা দিব তোমাকে। মৃন্ময় খুব আনন্দের সাথে উত্তর দিল,
আসলেই আম্মু, তুমি আর কতকাল কাজ করবা বলো? এই বয়সে আগুনের তাপে বেশি থাকা উচিত নয়। তোমার সিদ্ধান্তে আমি খুশি, মহা খুশি আম্মু। মৃন্ময়ের আম্মু খুন্তি হাতে এগিয়ে এসে অগ্নিচোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে রইল। মৃন্ময় ভাত মুখে দিয়ে মায়ের অগ্নিমূর্তি চোখের দিকে তাকিয়ে বলল, কি ওভাবে তাকিয়ে আছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই বললাম আম্মু। দুনিয়াতে ছেলে ছাড়া মায়ের কষ্ট আর কে বুঝে বলো? তুমি আসলে কি বুঝাতে চাইছো বাবু? কিচ্ছু না আম্মু, কিচ্ছু না। মনে থাকে যেন। বলেই মৃন্ময়ের আম্মু আবার কিচেনে চলে গেল। এমন সময় তরি ওদের ফ্ল্যাটের দরজা খুলল। গুটি গুটি পায়ে পিহুদের ডাহনিংয়ে প্রবেশ করল। পিহুর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে পিহু আপু? তুমি চিৎকার দিলে কেন? দেখো তরি, আমার ভাই যখনই বাসায় আসবে আমার গামছা পরবে গোসল করে। মৃন্ময়ের হৃৎপিণ্ডা কেমন থমকে গেল তরির আগমনে। সে ভাত খেতে খেতে মৃদু হেসে তরির দিকে তাকিয়ে পিহুকে উদ্দেশ্য করে বলল, নালিশ দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি। পৃথিবীর সব মেয়ের কাছে নালিশ দিব, যাতে কেউ তোমাকে বিয়ে না করে। মৃন্ময় আবারও তরির দিকে তাকিয়ে বলল, এভাবে ভাইয়ের বদনাম করতে লজ্জা করে না তোর? কবে আমি মেয়েদের দিকে তাকিয়েছি? তরি মিহি কণ্ঠে বলল, ঝগড়া না করে আপুর গামছাটা দিয়ে দিন কাকু। কাকু শব্দটা শুনে যেন মৃন্ময়ের সারা জাহান নড়ে উঠল। যে মেয়েকে কিনা গতরাতে মনে মনে করে বাচ্চা অবধি পয়দা করে ফেলেছে সেই মেয়ে তাকে ডাকছে কাকু বলে। এই দৃশ্য তার জীবনে আসার আগে মৃত্যু হওয়া ও বেশি ভালো ছিল। মৃন্ময় উঠে দাঁড়াল। হাঁ করে তরির দিকে তাকিয়ে থেকে বলল, বিদায় পৃথিবী। তরি ভোলাভালা মেয়ে। সে সরল মুখে প্রশ্ন করল, কেন কাকু? মৃন্ময় বা হাত দিয়ে ওর বুক চেপে ধরে বলল, প্লিজ ডাহিন্ট কলমি কাকু। আমার বুকে খুব ব্যথা হচ্ছে। পিহু ফিক করে হেসে দিয়ে বলল, তোমার ভাতিজি তোমাকে কাকু ছাড়া আর কি ডাক কবে? তোকে যেমন আপু ডাহ আমাকেও ভাইয়া ডাক কবে ব্যাস। তোরই এত ভারী কথা বোঝে না। মৃন্ময়ের কথার মানে অত বোঝার চেষ্টাও করছে না। সে আবার ও মৃন্ময়কে বলল, আপুর গামছা দিন কাকু। মৃন্ময় দুষ্টুমি করে বলল, এখনই দিব? খুললাম। তরি ভীষণ লজ্জা পেল। এক সেকেন্ডাও অপেক্ষা না করে নিজেদের ঘরে চলে গেল। পিহু হো হো করে হেসে উঠল। মৃন্ময় চোখ রাঙিয়ে বলল, তরির বাবাকে কাকা ডাকার ব্যবস্থা করে তবেই বাড়িতে ফিরব। না হলে এই মেয়ে আমাকে কাকু ডাহ মাথা খাবে। শোন, আম্মুকে বল দীপ আর তন্ময়ের জন্য বেশি করে আচার দিতে। আর ফ্রিজ থেকে কাঁচা চিংড়ি বের করে দে। তন্ময়ের মনে হয় চিংড়ি খেতে ইচ্ছা হচ্ছে। পিহু বলল, মেসে বাজার করে খেতে পারো না? এসব ব্যাপারে নাক গলাবি না। যা বললাম তাই কর। মৃন্ময় চায়নি তন্ময়কে ছোট করতে। তন্ময়ের টাকা পয়সার সমস্যা সেটা পিহুর কাছে বলে তন্ময়কে ছোট করবে না বলেই কথা বাড়াল না। পরীক্ষা শেষ করে ওরা 5 জন ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। বাড়ি এমনিতেও একটু দেরি করে ফিরবে। সারার অনলাইনে অর্ডার দেওয়া কিছু ডাহরেস আসবে। ছোঁয়া খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, এখন টাকা কই পেলি? সারাহ মুখ কাচুমাচু করে বলল, বলবো না। দীপ বলল, মনে হয় ওর সুগার ডাহাডাক দিয়েছে। মৃন্ময় বলল, ওই টাকার ভাগ আমরা পাই, দে আমাদের ভাগ করে দে। ছোঁয়া বলল, বাসর ঘরে তোকে কি দিয়েছে রে? সারাহ ওদের সবার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলল, আমার কি এখনো বাসর হয়েছে, তাই বলবো। তন্ময় বলল, রোশান স্যার যে কিছুই দেয়নি এটা অবিশ্বাসযোগ্য।
তখন সারাহ মনে মনে ভাবল, তাই তো, একটা খাম দিয়ে এসছিল। সেটা তো রাগে খুলেই দেখা হয়নি। বাসায় গিয়ে আগে ওটা খুলে দেখতে হবে। লম্বা কালো ছিপছিপি গঠনের একটি ছেলে কানে ফোন নিয়ে এগিয়ে আসছে কলেজের মাঠের দিকে। তখনই সারার ফোন বাজছে। একনাগাড়ে 3বার রিং হলো ফোনে। ছোঁয়া বলল, তোর ফোন বাজছে সারাহ। মনে হচ্ছে পেছনের ওই শ্যামলা ছেলেটাই ডাহলিভারি বয়। সারাহ ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, ব্যাগ থেকে ফতাফত টাকা বের কর 5,000। ছোঁয়া ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, কেন? কারণ আমি তোর জন্যও অর্ডার দিয়েছি। ছোঁয়া গালে হাত দিয়ে কয়েক সেকেন্ড নীরবতা পালন করে উত্তর দিল, দিচ্ছিস গিফট, তাহলে টাকা কেন? আমি তো আর তোকে বলি নাই আমার জন্য ও গিফট কর। সারাহ কপাল ঘুচিয়ে বলল, তোকে আমি কখন বললাম গিফট দিচ্ছি? তাহলে তুই আমার ইনবক্সে ডাহরেসের ছবি দেখিয়ে বললি কেন কোনটা নিবি দেখ? কারণ লস গেলে আমার একার যাবে কেন? তোর ও যাক। যদি এই ডাহরেসের রং টং উঠে যায় তাহলে বুক ফাটা কষ্টে ছারখার হয়ে যাব যে। যদি দেখি না আমার সাথে তোর ও লস গেছে, বিশ্বাস কর আমার একটুও কষ্ট হবে না। সাথে সাথে মৃন্ময় আর দীপ হাতে তালি দিয়ে হেসে উঠল। তন্ময় ও মৃদু হাসছে, ছোঁয়া হাসছে। মৃন্ময় বলল, এত বুদ্ধি নিয়ে চলিস কিভাবে তুই? আগামী বছর তোকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ছোঁয়া বলল, তাই বলে তুই বাসটা আমাকেই দিবি? তন্ময় কিছু বল। তন্ময় ছোঁয়ার মুখের ওপর পড়া চুলগুলো কানের নিচে গুজে দিতে দিতে বলল, আমি কিছু বললে আমার চাকরি থাকবে না। সারার ফোন বেজেই যাচ্ছে। তন্ময় বলল, ফোনটা রিসিভ কর সারাহ, বেজেই যাচ্ছে তো। সারাহ ফোনের দিকে তাকিয়ে বলল, বাজুক, আমার থেকে ডাহলিভারি চার্জও নিবে, খানিক ঘুরবে না। তন্ময় বলল, সারাহ তুই পারিস ও বটে। মৃন্ময় বলল, পোশাক ডাহলিভারি দিতে যদি হট মেয়েরা আসতো তাহলে তন্ময় আর দীপ প্রতিদিনই অর্ডার দিত। কারণ হট মেয়ে ওদের খুব পছন্দ। তন্ময় গভীর চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, অস্তাগফিরুল্লাহ, কি বললি? আমার হট মেয়ে পছন্দ। মৃন্ময় বলল, যেভাবে চমকালি যেন আকাশ থেকে পড়লি। সারারাত নাভি বের করা মেয়েদের ছবি গুগল থেকে বের করে কে দেখে ভাই? তন্ময় এইবার শক্ত কণ্ঠে বলল, আমার ফুলের মতো চরিত্রে কলঙ্ক দিলে পাপ লাগবে। দীপ বলল, মিথ্যা কথা বলবো না, হট মেয়ে আমার পছন্দ বটেই। বিয়ে যদি করি হট মেয়েই করব। মৃন্ময় বলল, শালা আমার 36 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারো না, আবার বউ চাও হট। ওরা 5 জন যে যাকে যেভাবে পারে পচাতে থাকে। নিজেরাই হাসতে হাসতে একজন আরেকজনের ওপর গড়িয়ে পড়ে। এরপরই সারাহ ডাহলিভারি বয়ের ফোন রিসিভ করল। ছেলেটা এগিয়ে এসে খুব মেজাজের সাথে বলল, আপনাকে সেই কখন থেকে ফোন দিচ্ছি আর আপনি ফোন তুলছেন না। আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি? সারাহ ছেলেটার দিকে তাকিয়ে খিটমিট মেজাজে বলল, তা আপনার কাজে তো এটা। দিয়েছেন কেন ফোন? আমি কি পায়ে ধরেছি ফোন দিতে? একবার ফোন না ধরলে 100 বার ফোন দিতে থাকেন। ছেলেটা বিরক্ত হয়ে সারার দিকে তাকাল। বুঝতে পারল, এ মেয়ে যা তা মেয়ে নয়। এর সাথে বাড়াবাড়ি কথা বললে ঝামেলা হতে পারে। ছেলেটা ডাহরেসগুলা বের করতেই সারার চোখ উল্টে গেল। মানে কি? মানুষ এত বড় বাটপার হবে কেন? ভিড়া হতে একরকম দেখালো, পাঠিয়েছে আরেক রকম। সারাহ আর কথা না বাড়িয়ে ছেলেটাকে কুরিয়ার চার্জ দিয়ে পোশাক রিটার্ন করল। ছোঁয়া বলল, আমি আগেই জানতাম এমন হবে। মৃন্ময় বলল, একদম ঠিক আছে, অনলাইন থেকে নিতে যাস কেন? ওরা ভালো প্রোডাক্ট দেয় নাকি? তন্ময় বলল,
সারাহ এখন ভয়ঙ্কর রেগে আছে। এখনই ওই পেজে গালিগালাজ দিবে। সারাহ বলল, আমার 150 টাকা এভাবে পানিতে গেল। আমি ওদের এমন হেনস্থা করব। শোন, তোদের ফোনগুলা দে। ওই পেজে সবার আইডার থেকে অর্ডার দে ডাহরেস। তোদের ফেক আইডার গুলা থেকেও অর্ডার দে। ডাহলিভারি বয় কল দিলে কেউ রিসিভ করবি না। একদম নাজেহাল করে ছেড়ে দিব। সেদিন কলেজ থেকে বিদায় নেওয়ার সময় রোশান সারাহকে মেসেজ করল, বন্ধুদের সাথে অ্যাডার দেওয়া শেষ হলে আমার সাথে দেখা করে যেও। সবাইকে বিদায় দিয়ে সারাহ কলেজ গেটে দাঁড়িয়ে রোশানকে মেসেজ করল, আমি কলেজ গেটে দাঁড়িয়ে আছি। কি বলবেন দ্রুত আসুন। রোশান রিপ্লাই করল, ওকে। 5 মিনিটের মাঝে রোশান কলেজে গেটে আসল। সারার পাশে এসেই বাইক হর্ন দিল। সারা পেছনে তাকাতেই রোশানকে দেখেই বলল, আরেকটু হলে কানটা ফেটে যেত আমার। রোশান গম্ভীর কণ্ঠে বলল, বাইকে ওঠো। সারা কিছু বুঝে উঠতে না পেরে উত্তর দিল, কেন? এই রোদে দাঁড়িয়ে প্রশ্ন না করে আগে ওঠো। পরে উত্তর দিই। সারা বিড়বিড় করে বলল, সব সময় মেজাজ আকাশে থাকে ওনার। বলেই বাইকে উঠল। বাইক চালাতে চালাতে রোশান প্রশ্ন করল, ছাতা আনোনি কেন? কারণ ছাতা আনলে হারিয়ে ফেলি। তুমি কি বাচ্চা, এখনো ছাতা হারিয়ে ফেলো? না, আপনার মতো বুড়ো হয়েছে। এমন সময় রোশান একটা রেস্টুরেন্টের সামনে বাইক স্লো করল। সারাহকে বলল, নামো। সারাহ নেমে দাঁড়িয়ে বলল, এই কাঠফাটা রোদে দাঁড়ালেন কেন? আমি আজ সানস্ক্রিন মেখে আসিনি। রোশান সারার দিকে আর চোখে তাকাল। সারার হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে গেল। একটা টেবিলে দুজনে মুখোমুখি বসল। সারাহ এইবার বুঝল এখানে তারা খেতে এসছে। রোশান বলল, আগে কিছু খেয়ে নাও, পরে কথা বলি। এখানে কেন এসছি আমরা? গুরুত্বপূর্ণ আলোচনা। কি আলোচনা? রোশান সারার দিকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, আগে মুখটা মুছে নাও। গাল দুটো লাল টমেটো হয়ে আছে। সারার টিস্যু টানিয়ে বলল, কি আলোচনা করতে এসছি? তোমার কোনো ডিজাইনের গহনা পছন্দ আমাকে দেখাও। অনুষ্ঠানের তো বেশি দিন বাকি নেই। আমি চাইছি বিয়ে তোমার, সাজগোজ, গহনা, শাড়ি সব তোমার পছন্দেই হোক। তোমার কোনো শখ অপূর্ণ রাখব না আমি। সারার চোখ দুটো কেমন আনন্দে চিকচিক করে উঠল। এইভাবে যে রোশান তার পছন্দ, শখের মূল্যায়ন করবে সে তা কল্পনাও করেনি। সারাহ খুব স্বাভাবিক কণ্ঠে বলল, আমার গহনা নিয়ে মাথা ব্যথা নেই। প্লিজ সারাহ, অন্তত একটা পছন্দের গহনা আমাকে দেখাও। সারাহ রোশানের চোখের দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন স্যার? রোশান পকেট থেকে ফোন বের করে সারার দিকে এগিয়ে দিল। তারপর রোশান উঠে গিয়ে খাবার অর্ডার দিতে গেল। এইদিকে সারাহ সেই পেজে প্রবেশ করল। সেখানে নক করে বলল, কিছু মেল আইটেম দেখান। পেজ থেকে কিছু আন্ডারওয়্যারের ছবি, ওয়ালেট সহ বিভিন্ন মেল আইটেমের ছবি দেখালো। সারাহ ভীষণ দুষ্টু মেয়ে। শয়তানি বুদ্ধি চাপল মাথায়। ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, আন্ডারওয়্যারের কিছু কালার দেখান। ওরা বিভিন্ন কালার সেন্ডার করলে সারাহ বলল, লাল রঙের 6টা আন্ডারওয়্যার দিন। বলেই সারাহ রোশানের ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্মও করল। ডেলিভারি বয় যখন রোশানের কাছে লাল রঙের ওইগুলা নিয়ে আসবে রোশানের রিয়াকশন কি হবে? সেটা ভেবেই সারাহ হেসে গড়াগড়ি খাচ্ছে। সারার অদ্ভুতভাবে হাসাহাসির কারণ বুঝতে পারছে না রোশান সিদ্দিকী।
সে সন্দিহান চোখে সারার দিকে তাকিয়ে আছে, ভ্রু যুগল কুচকানো। টেবিলে টোকা দিয়ে সারার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল। টেবিলে টোকা পড়তেই সারার হাসি থেমে গেল। সে রোশানের দিকে দৃষ্টি মেলল। রোশানের দৃষ্টিতে গভীর সন্দেহ। সারার চোখ পিটপিট করে তাকিয়ে আছে রোশানের দিকে, তাও হাসি থামছে না। পেজের মেসেজ ডাহলিট দিয়ে ঠোঁট টিপে হেসে ফোনটা রোশানের দিকে এগিয়ে দিল। সারার চোখের দিকে তাকিয়ে রোশান শুকনো কাশি দিয়ে বলল, কার হার্ট অ্যাটাক করানোর ধান্ধায় এভাবে হাসছ? রোশানের গম্ভীর মুখের দিকে তাকিয়ে সারা ঠিক বুঝে উঠতে পারল না রোশান কি তাকে রোমান্টিক কথা বলল নাকি অপমান করল। ছেলেরা তো রোমান্টিক কথা বলার সময় একটু লাজুক হেসে, মুচকি হেসে বলে আবার চোখ জুড়ে থাকে ভীষণ মুগ্ধতা। কিন্তু এই ভদ্রলোকের এই অভদ্র লোকের মুখে তো করলার জুস ছাড়া অন্য কিছুই দেখতে পাচ্ছি না। সারা মনে মনে বিরক্ত হচ্ছে। এই অসহ্য লোকটা তাকে একপ্রকাশ কনফিউশনে ফেলে দিল, এমন কঠিন প্রশ্ন করে। সারা মনে মনে বলছে, মাই নেম ইজ সারা, আমাকে হেনস্থা করে পার পেয়ে যাওয়া অত সোজা কথা নয়। এখনই এমন একটা প্রশ্ন করল লজ্জায় নাক মুখ একেবারে কেটে যাবে। সারা দুই কনুই টেবিলে রেখে দুই হাতের ওপর থুতনি রেখে সরাসরি দৃশ্য নিক্ষেপ করল রোশানের দিকে। ঘন ঘন চোখের পলক ফেলে প্রশ্ন ছুড়ল, কথাটা কি রোমান্টিক মুডা বললেন? রোশান ফোন স্ক্রুল করছিল। সারার প্রশ্ন কর্ণকুহরে যেতেই ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সারার চোখের দিকে তাকাল। বাম ভ্রু উঁচিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, সরি, কি বললে? সারা আমতা আমতা না করে সরাসরি বলল, মাত্রই যে কথাটা বললেন ওটা কি রোমান্টিক মুডা বললেন? রোশান কপাল টানটান করে বলল, কথাটা তোমার রোমান্টিক মনে হলো কেন? কারণ প্রতিটা পুরুষ মানুষই সুন্দরী নারীর হাসির প্রেমে পড়ে। যেহেতু আমি সুন্দরী সেজন্যই কথাটা বললাম আর কি। রোশানের ঠোঁটের কোণে বাঁকা হাসি, সে বাঁকা হাসি হেসে বলল, হাসি দেখে গলায় ফাঁসি নেওয়া ছেলে আমি না। সারা একটু ঝাঝালো কণ্ঠে বলল, তাহলে বললেন কেন কথাটা? রোশান সারার দিকে একটু ঝুঁকল। রোশানকে ঝুঁকতে দেখে সারা পেছনে দিকে ঝুঁকল। রোশান সারার দিকে ঝুঁকে কপাল টানটান করে বলল, আমি রোমান্টিকভাবে বলিনি বলে খুব রেগে গিয়েছ মনে হচ্ছে। কথাটা সারার গায়ে লাগল। লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে। অপমানের হালকা ব্যথায় চিনচিন করে উঠল বুক। এরই মাঝে ওয়েটার এসে হালকা কাশি দিল। রোশান সারাহকে এমন একটা অবস্থায় দেখে ওয়েটার লজ্জা পেল। রোশান সারাহ ওয়েটারের দিকে তাকিয়ে ওরাও দুজনে লজ্জা পেল। রোশান দ্রুত সোজা হয়ে বসল। ওদের এমন অবস্থায় দেখা যাচ্ছিল যেন দুজন দুজনকে কিস করছে। ওয়েটার লাজুক হেসে জায়গা চেঞ্জ হাঁটা দিল। ওয়েটারের বিশ্রী হাসি সারার অপমান আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। সে সারা উঠে দাঁড়াল। ওয়েটারের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই রোশান সারার মুখ চেপে ধরে বসিয়ে দিল। সারাহ মুখ থেকে রোশানের সাত সরিয়ে দিকে আগুন চোখে তাকিয়ে বলল, আমার মুখ চেপে ধরে বললেন কেন? রোশান দাঁতে দাঁত চেপে খুব আস্তে বলল, ওয়েটারকে ডাকছিলে কেন? সিন ক্রিয়েট করবে না একদম। আশেপাশে মানুষ আছে, কথাও লাউডাহি বলবে না। সারাহ আশেপাশে তাকিয়ে দেখল লোকজন আছে। তারা একান্তে সময় কাটাচ্ছে। মাঝে মাঝে দুয়েকজন তাদের দিকে তাকাচ্ছে। সারাহ ও চাপা কণ্ঠে বলল, ওই ছেলেটা ওভাবে হাসল কেন? ওর ইচ্ছা হয়েছে, ওর হাসছে। তার জন্য কি তোমাকে কৈফিয়ত দিবে নাকি? অবশ্যই কৈফিয়ত দিবে। ও মানুষের প্রাইভেট মুহূর্তে এসে হাসাহাসি করবে কেন? রোশান কপাল টানটান করল। খানিকটা টেনে উত্তর দিল, তাই নাকি?
তুমি তার মানে প্রাইভেট মুহূর্ত কাটাচ্ছিলে? এবার ও কথা বলে ধরা খেয়ে গেল সারাহ। সে লজ্জায় আর অপমানে আবারও আহত হল। দ্রুত কথা ঢাকতে বলল, ঠিক তা নয়। ওই ছেলেটা ভুল বুঝে হেসে গেল। ওর ভুল ভাঙাতে হবে। তা কি ভুল ভাঙাতে হবে? ও আমাদের যেভাবে দেখেছে তাতে ও ভেবেছে আমরা। রোশান ও জানে ছেলেটা কি ভেবেছে। তাও সে প্রশ্ন করেই যাচ্ছে। এবার ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, ও ভেবেছে? সারাহ ঝাঝালো কণ্ঠে বলল, কি ভেবেছে বুঝছেন না? রোশান মাথা নাড়িয়ে না সূচক বুঝিয়ে বলল, না তো। সারাহ বিড়বিড় করে বলল, আনরোমান্টিক বুইড়া লোক একটা। রোশান ভ্রু উঁচিয়ে বলল, কিছু বললে? সারাহ এসির দিকে তাকিয়ে বলল, এসিটা কি ঠিকঠাক চলছে না? প্রচণ্ড গরম লাগছে আমার। মেজাজ সবসময় 42 ডিগ্রিতে থাকলে গরম তো লাগবেই। এ বছরে এখনো বৃষ্টি হয়েছে যে আমার গরম লাগবে না। সব দোষ আমার মেজাজের দিচ্ছেন। রোশান সারার লোহিতবর্ণ মুখের দিকে তাকিয়ে বলল, খাবার ঠান্ডা হচ্ছে, খাও। সারা খাবার মুখে নিয়ে খেতে খেতে বলল, ফোন থেকে ওদের এফসি ডাহলিট দিয়ে দিব যদি বৃষ্টি না হয়। এফসি দেখায় আজ বিকালে বৃষ্টি আছে, অথচ সারা বিকাল প্রখর রোদ থাকে। একটা মাস ধরে দেখে আসছি বৃষ্টি হবে। সারার ঠোঁটের কোনায় খাবার লেগে আছে। রোশান হাত দিয়ে সেটা ফেলে দিয়ে বলল, আজ বৃষ্টি হবে। সারা সে কথা পাত্তা না দিয়ে বলল, জীবনেও না। রোশান সারার অস্থির মুখের দিকে তাকিয়ে বলল, আজ বৃষ্টি হবে দেখে নিও। এটা রেগুলার শুনছি, ওয়েদার অ্যাপসে দেখছি, অথচ এই শহরে বৃষ্টি নেই। রোশান শান্ত কণ্ঠে বলল, বললাম তো বৃষ্টি হবে আজ। সারা আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে বলল, বৃষ্টি যদি আজ হয়, এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমি করে দেখাবো প্রমিজ। রোশান ফোনের ওয়েদার অ্যাপসের দিকে তাকিয়ে বলল, তাই কি করে দেখাবে? সারা 7-5 কিচ্ছু না ভেবে বলল, আপনার গালে চুমু দিব। এর চেয়ে কঠিন কাজ তো আর নেই এ দুনিয়ায়, নেই তাই না? রোশানের চোখ দুটো ছানাবড়া হয়ে এলো। সে বড় বড় চোখে সারার দিকে তাকাল। তার জীবনে এমন ভয়ঙ্কর কথা আগে সে শোনেনি। সরাসরি কোনো মেয়ে তাকে এভাবে চুমু দিতে চায়নি। সারাহ মুখ দিয়ে কথাটা বলে মন দিয়ে খাচ্ছে। রোশান খাবার মুখে দিতে দিতে বলল, সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। মনে থাকে যেন। আরে যান যান, এই কাঠ ফাটা রোদে বৃষ্টি হবে তবেই না আপনার মতো বুড়োর গালে চুমু খেতে হবে। রোশান বুড়ো শব্দটা শুনে ডাহজাব চোখে সারার দিকে তাকিয়ে রইল। টপিকস চেঞ্জ করে আবার বলল, গহনার ডিজাইন কি দেখেছ? সারা খাওয়া বন্ধ করে রোশানের দিকে তাকিয়ে বলল, আমার আসলে গোল্ডাপরে বিয়ে করার কোনো ইচ্ছা নেই। তাহলে? বললেই কি আর সে ইচ্ছে পূর্ণ হবে নাকি? বলেই তো দেখো। আমার ইচ্ছা ধবধবে সাদা গাউন পরে, মাথায় গলায় সাদা বেলি ফুলের গহনা পরে পাহাড়ের চূড়ায় বসে বিয়ে করব। রোশান কিছুক্ষণ গম্ভীর থেকে বলল, আই উইশ তোমার এই স্বপ্ন একদিন পূর্ণ হবে। আর কি পূর্ণ হবে? বিয়ে তো হয়েই গেছে শাবানা আপার মতো। ইচ্ছে ছিল বেলি ফুলের মালা দিয়ে আমার বাসর সাজানো হবে। সেই বাসরে আমি বসে থাকব। চারদিক থেকে মানুষ শুধু ছবি তুলবে। কেন যেন রোশানের হাসি পেল। সে স্মিথ হাসল। হেসে বলল, রাতে শাড়ি আর গহনার ডিজাইন পাঠিয়ে দিও। এই কড়া রোদে আর ঘোরাঘুরি করো না। সারাহ বাসায় ফিরে রোশানের দেওয়া খামটা খুলে দেখল। খামটা খুলেই হা করে তাকিয়ে রইল। একটা হলুদ রঙের খাম সারাহ তার আলমারির ডাহার থেকে বের করল।
মন মানসিকতা খুব একটা ভালো নয় বলে সেদিন আর খুলে দেখেনি। আজ বন্ধুরা মনে করিয়ে দেওয়ার জন্য বাড়িতে এসে খামটা খুলল। খামটা খুলতেই চোখ উঠল কপালে। সে ভালো করে খামে থাকা জিনিসটা দেখল। উল্টে পাল্টে দেখল। না, সে ভুল দেখেনি। খামের ভেতর একটা চেকের পাতা। তার কাবিলে দেওয়া সম্পূর্ণ 5 লক্ষ টাকার সোনালী ব্যাংকের একটি চেক। সেই চেকের সাথে একটি ছোট্ট রঙিন কাগজে চিরকুট লেখা আছে। সেই চিরকুটে লেখা আছে, প্রিয়। তোমাকে প্রিয় বলেই সম্বোধন করলাম আমি। কারণ এই পৃথিবীতে যত যত প্রিয়র তালিকা আছে তার মধ্যে বউই প্রিয়র চেয়ে প্রিয়। আজ আমার সেই প্রিয় মানুষটার সাথে সৃষ্টিকর্তা আমার জীবন জুড়ে দিয়েছেন, তাকে আমি 2 সেকেন্ড আগেও চিনতাম না, জানতাম না। তবে রবের হুকুম যখন হয়েছে নিশ্চয়ই তাতে মঙ্গল আছে। জন্ম, মৃত্যু, বিয়ে, রিক এসব আমাদের হাতে নেই। আছে একমাত্র ওপরওয়ালার হাতে। ওপরওয়ালার সিদ্ধান্ত সবসময় উত্তম হয়, মঙ্গলজনক হয়। তাই আমি তার এই সিদ্ধান্তকে সম্মানের সাথে খুশি মনে গ্রহণ করে তোমাকে আমার বউ বলে কবুল করে নিলাম। কাবিননামা একজন স্ত্রীর হক। আর বিয়ের প্রথম রাতেই আমি আমার স্ত্রীর হক মেরে দিতে পারি না। আমি এতদিন বিয়ে করিনি শুধুমাত্র স্ত্রীর কাবিননামার টাকা পরিশোধ হাতে হাতে পূর্ণ করতে পারব না বলে। একজন পুরুষ হিসাবে আমি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েই বিয়ের মতো সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি না আমাদের মন মানসিকতা কতটুকু মিলবে। তবে আমি তোমাকে কখনোই আমার পছন্দমতো চলার জন্য জোর করব না। তোমার ব্যক্তিস্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না। আমি শুনেছি তুমি আমার চেয়ে বয়সে অনেকটা ছোট। বয়সে ছোট না হলেও মেয়েরা এমনিও ফুলের মতো হয়, অবুঝ হয়। পুরুষ মানুষের মানিয়ে নেওয়া উচিত। তুমি সামান্য একটু মানিয়ে নিতে পারলেই আমি পুরোটা তোমাকে মানিয়ে নিব ইনশাআল্লাহ। তুমি আমার ঘরে এসো, স্বাগতম তোমাকে। তোমার জীবন সুখের, শান্তির, আরামদায়ক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমি। দায়িত্ব যখন নিয়েছি তা পালন করব। অগোছালো লেখাগুলো একটু মানিয়ে নিও। আমি আগে কখনো চিঠি লিখিনি। এটাই জীবনের প্রথম চিঠি। ইতি কিছুক্ষণ আগে বিয়ে হয়েছিল যে কালো ছেলেটির সাথে, সেই ছেলেটি। সারার চিঠিটা পড়ে মুগ্ধ চোখ কতক্ষণ তাকিয়ে রইল চিঠির দিকে। ঠোঁটে, মুখে মুগ্ধতার হাসি। আরিয়ানকে হারিয়ে পাগলপ্রায় মেয়েটা কি জানত যার সাথে বিয়ে হতে চলেছে সে আরও বেশি চমৎকার একজন মানুষ। তার প্রতিটা পদক্ষেপ সাধারণ মানুষের চেয়ে আলাদা। হঠাৎ দমকা হাওয়া ছাড়ল। লন্ডন ডাকরা বাতাস। সারার জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জানালার পাল্লা একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে। এলোমেলো বাতাসে ধুলা বালি আর খড়কুটোয় ভরে যাচ্ছে ঘর। সাথে সারার সিল্ক চুলগুলো উড়ছে। মুহূর্তের মাঝে রাতের আকাশ আরো ঘন কালো আধারে ছেয়ে গেল। মেঘের ভয়ঙ্কর হুঙ্কার শোনা যাচ্ছে চারদিকে। সেকেন্ডার সেকেন্ডার বিদ্যুৎ চমকাচ্ছে। সারার মেঘের গর্জন খুব ভয় করে। আকাশে মেঘ করলেই সে জানালা দরজা লাগিয়ে পাতলা কম্বল বা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। কিন্তু আজ সে তন্ময় হয়ে দাঁড়িয়ে আছে জানালা ধরে। দুপুরে রোশান স্যার বলেছিল আজ বৃষ্টি হবে, সত্যি আজ বৃষ্টি হল। সে বুঝল কিভাবে বৃষ্টি হবে। সে কি তাহলে সব বোঝে? তারপরই সারার মনে পড়ল সে ভয়ঙ্কর কথাটা। সে কথার কথা বলেছিল বৃষ্টি হলে সে রোশানকে চুমু খাবে। সত্যি তো বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সে কি সত্যি আসবে এইবার চুমু খেতে? এমন ভয়ঙ্কর কাজ আমি কিছুতেই করতে পারব না। কোনোভাবেই পারব না। তখন সারার হাতে থাকা ফোনটিতে একটি মেসেজ এলো। মেসেজের শব্দে সারা ফোনের দিকে তাকাল। আননোন সেই নাম্বার থেকে মেসেজ এসছে। আজ তোমাকে অন্যরকম লাগছিল।
এত সুন্দর করে সাজগোজ না করলেও তো পারতে। মেসেজটা পড়েই সারা আবারও গভীর চিন্তায় মগ্ন হল। তার জীবনে যেন চিন্তার কোনো শেষ নেই। একটা যায় আর একটা আসে। কে এই আগন্তুক? কে সারাহকে এভাবে মেসেজ করছে? আজ তো তাকে তন্ময়, মৃন্ময়, দীপ আর রোশান সিদ্দিকী ছাড়া পরিচিত কেউ দেখেনি। এই চারজন ছাড়া তার নাম্বার ও কেউ জানে না। তাহলে কে এই মেসেজ দিচ্ছে? সারার চিন্তিত, ভীষণভাবে চিন্তিত। রোশান সিদ্দিকী কোনোদিন তাকে এই ধরনের মেসেজ দিবে না। তাহলে কি বন্ধুদের মাঝে কেউ? না, ওদের মাঝে এমন কেউ নেই। তাহলে কি আরিয়ান? আরিয়ান কোনোভাবে তার নাম্বার পেয়েছে? সারার চিন্তায় একদম পাগল হয়ে যাচ্ছে। এমন সময় সারার আম্মু তার রুমে প্রবেশ করে বলল, ঘর বাড়ি ধুলোয় ভরে যাচ্ছে, আর তুমি জানালা না লাগিয়ে দাঁড়িয়ে আছো? যেভাবে জানালা বাড়ি খাচ্ছে, এখনই ভেঙে যাবে। বলেই সারার আম্মু জানালা লাগিয়ে দিল। যাওয়ার সময় সারার দিকে তাকিয়ে বলল, দুদিন পর শ্বশুরবাড়িতে যাবে, এসব অকাজ করলে কথা তো আমাকেই শুনতে হবে। মানুষ বলবে আমি তোমাকে কিচ্ছু শিখাইনি। সারা মায়ের সেসব কথায় খুব একটা কান দিল না। সে তার মতো ভেবেই যাচ্ছে। এমন মুহূর্তে রোশানের নাম্বার থেকে ফোন এলো। রোশানের নাম্বার থেকে ফোন দেখেই সারার চমকে উঠল। এখন কি রোশান সেই কথাটা বলবে? সারা ফোন রিসিভ করেই বলে উঠল, কি বলার জন্য ফোন দিয়েছেন? শুনুন, যা ভাবছেন তা জীবনেও সম্ভব না। বৃষ্টি আল্লাহ দিয়েছেন, আপনি দেননি, তাই আপনাকে চুমু খেতে যাব। প্রয়োজনে সারের মুখে চুমু খাবো, তাও আপনার মুখে নয়। রোশান সারার ননস্টপ বকবক শুনল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, বলা শেষ? যদি আর বলার প্রয়োজন হয় তবে অবশ্যই বলবো। রোশান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমাকে চুমু খেতে না পেরে তুমি পানিতে ডাববে মরলেও আমি চুমু খেতে চাইতাম না। বাট তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ইন্টারেস্টেড আমাকে চুমু খাওয়ার জন্য। সারা এইবার ফুঁসে উঠে বলল, ছি ছি, আপনি কি এমএম কলেজের স্যার নাকি ইমরান হাশমির কিস মুভির স্যার? যেভাবে চুমু নিয়ে নামতা পড়ছেন। সারার এমন উদ্ভব কথাবার্তা শুনে রোশানের মাথায় যেন বজ্রপাত হল। সে চোয়াল শক্ত করে বলল, হোয়াট? কি বললে তুমি? একদম ঠিক বলেছি, আর ফোন দিবেন না আমাকে। বলেই সারা ফোনটা কেটে দিল। কেটে দিয়ে উপর করে রাখল। কিছুক্ষণ পর আবার ফোন উল্টে দেখল রোশান ফোন দিয়েছে কিনা। কিন্তু না, রোশান আর একবারও ফোন দেয়নি। বুকের মাঝে কিঞ্চিত ব্যথার অনুভব হল। আরিয়ান হলে এতক্ষণে কত শতবার ফোন দিত। ফোন রিসিভ না করা অবধি একনাগারে ফোন আসত। সারা আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। পাতলা কাঁথা গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। বাইরে ঝুম বৃষ্টির শব্দে হালকা ঘুম ধরল। তন্ময়ের পরনে কফি কালারের একটি কলার দেওয়া গেঞ্জি। চেয়ার টেবিলে বসে বই পড়ছে সে। বাইরে বৃষ্টি হচ্ছে, মৃদু বাতাসে সামনের চুল উড়ছে। কফি কালারের গেঞ্জিতে তন্ময়কে ভীষণ সুন্দর দেখাচ্ছে। তন্ময়কে নায়ক বললে কি খুব ভুল হবে? মনে হয় না ভুল হবে। দারিদ্রতা ছাড়া তন্ময়ের জীবনে সৃষ্টিকর্তা অপূর্ণ কিছুই রাখেনি। যেমন দেখতে সুন্দর তেমন মেধাবী। শহরের কত সুন্দরী, মেধাবী, বড়লোকের মেয়ে ক্রাশ খেয়েছে তন্ময়কে দেখে তার ঠিক নেই। কত মেয়ের হৃদয় থমকে গিয়েছে একবার তন্ময়ের দিকে তাকিয়ে, তার হিসাব নেই। তবে তন্ময়ের মনটা পড়ে আছে তার ক্লাসমেট বেস্ট ফ্রেন্ডার ছোঁয়ার কাছে। তন্ময়ের কাছে অপশনের অভাব নেই। তবুও ছোঁয়ার প্রতি বাজেভাবে ফুটবল তন্ময়ে। শহরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছোঁয়া, যে এই বয়সেই ব্যক্তিগত প্রাইভেট কারে চলাফেরা করে।
বাবার অঢেল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তন্ময় আর ছোঁয়ার মিল হওয়া যেন আকাশ-পাতাল সমান পার্থক্য। তবুও তন্ময়ের মনে ভরসা, সে একদিন বিসিএস ক্যাডার হবে, অনেক বড় চাকরি করবে। ছোঁয়ার বাবার কাছে একদিন প্রস্তাব পাঠাবে। আগামী মাসেই ছোঁয়ার জন্মদিন। তন্ময়ের হাতে টাকা নেই। মৃন্ময় শুয়ে শুয়ে সিগারেট টানছে। তখনই তন্ময় বলল, মৃন্ময় 1000 টাকা লাগবে। মৃন্ময় সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ফর্ম ফিল আপের কথা বলে বাড়ি থেকে যে এতগুলা টাকা এক্সট্রা নিলাম, শালার সিগারেটের পিছে উড়ে গেল। তন্ময় বলল, 1 টাকাও নেই? আছে 1000 টাকা। আমাকে দিস, আগামী মাসে দিয়ে দিব। কিন্তু আমি সিগারেট খাবো কি দিয়ে? দীপ বলল। মৃন্ময় অপশন দিলাম, বউ না সিগারেট। মৃন্ময়ের চোখের সামনে ভেসে উঠল তরীর মায়াবী ফেস। সে এক বাক্য বলল, মায়াবিনী মানে? ওই মেয়েটা। দীপ কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কোনো মেয়ে? একটা মেয়ে ভাই, মনে ছুরি মেরে দিল। কি সরল চাহনি! সারা জীবন যার সানি লিওন পছন্দ তার কিনা সরল মেয়ে পছন্দ হল। তন্ময় বলল, জিন্স আর গেঞ্জি পরে, না 3 পিস পরে, চুলে বিনুনি করে। দীপ বলল, ভাই শোন শোন, যার কিনা গাইয়া পছন্দ না, সে 3 পিস পরা মেয়ে পছন্দ। মৃন্ময় মুখের সিগারেট ছুঁড়ে ফেলে বলল, ভাই মেয়ে সিগারেট খাওয়া পছন্দ করে না। তন্ময় মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ। দীপ জোরে হাতে তালি দিয়ে বলল, এইবার জমবে খেলা ভাই। মৃন্ময় চট করে উঠে দাঁড়াল। তন্ময়ের ছাতা নিয়ে বের হতে হতে বলল, না, খুব অশান্তি হচ্ছে মনে। মায়াবিনীর মুখটা দেখে আসি, আর শুনে আসি কি দিয়ে মন্ত্র করল আমায়। ঘণ্টা খানিক পরে সারার কানের কাছে ফিসফিস করে সারার মা ডাকছে, সারা দ্রুত ওঠো। মায়ের ডাক সারা ধরফর করে উঠে বলল, কি হয়েছে আম্মু? দ্রুত গায়ের গেঞ্জি খুলে একটা শাড়ি বা 3 পিস পরো। সদ্য কাঁচা ঘুম ভাঙল সারার। মায়ের কথার আগাগোড়া কিছুই বোধগম্য হচ্ছে না তার। সে কপাল কুঁচকে বলল, আমি বুঝলাম না আম্মু, এসব কেন চেঞ্জ করব? রোশান আর ওর বাবা মা এসছে, তোমাকে এসব পোশাকে দেখলে কি বলবে? সর্বনাশ হয়ে যাবে। সারা খেয়াল করল তার মায়ের চোখে মুখে ভয় আর টেনশন। বিষয়টা সারার একদম ভালো লাগছে না। তার শ্বশুরবাড়ির মানুষ কি বাঘ না ভাল্লুক যে এইভাবে ভয় পেতে হবে? সারা খানিকটা বিরক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, তুমি তাদের এইভাবে ভয় পাচ্ছ কেন আম্মু? ওরা কি বাঘ না ভাল্লুক? আর আমি তো এসব পোশাকই পরি। ওরা জানলে অসুবিধাটা কোথায় বুঝলাম না। সারার আম্মু চাপা কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। এরই মাঝে রোশানের মা হাস্যজল মুখে সারার রুমে প্রবেশ করল। সারা দ্রুত গায়ের ওড়না টেনে নিয়ে সালাম দিল। উনি সালামের উত্তর দিয়ে বিছানায় কোনায় বসলেন। কেমন অদ্ভুত চোখে সারার দিকে তাকাচ্ছেন। বোঝা যাচ্ছে সারার পরনের পোশাক তার পছন্দ হচ্ছে না। কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, তুমি না মুসলিম ঘরের সন্তান? সারা মাথা নিচু করে মিহি কণ্ঠে জবাব দিল, জি। হাতের নখ বড় রেখেছ কেন? চুল এমন কেটেছ কেন? ভ্রু তুলেছ কেন? পরনের পোশাকের এমন অবস্থা কেন? গেঞ্জি পরে ছেলেরা, তুমি মেয়ে হয়ে গেঞ্জি পরে শুয়ে আছো কেন? সারার মুখে যে উত্তরগুলা এসছে তা ভদ্রতার খাতিরে বলতে পারল না। মনে মনে ক্ষিপ্ত হল সে। সারার আম্মু চট জলদি উত্তর দিল,
বিয়ে হয়েছে, এখন সব ঠিক হয়ে যাবে। আপনি ওসব নিয়ে ভাববেন না। রোশানের আম্মু বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। মুখ কালো করে বলল, আগামী শুক্রবার অনুষ্ঠান হবে। আমরা সারাহকে তুলে নিব। বিয়ের পর যেন এ ধরনের পোশাক আর না পরে। বলেই বেরিয়ে গেলেন। রোশানের আম্মু ঘর ছেড়ে বেরিয়ে যেতেই সারাহ রাগে কিরমির করতে করতে ওর বিছানার গোলাপি রঙের পুতুলটা ছুঁড়ে মারল। তখনই রোশান ঘরে প্রবেশ করল আর পুতুলটা গিয়ে রোশানের গায়ে লাগল। চলবে?